সেগুলি রক্ষা করবে কে, কিভাবে রক্ষা হবে? জেলা প্রশাসন করবে, নাকি ওয়াসা করবে, নাকি রাজুক করবে, নাকি সিটি কর্পোরেশন করবে? এই যে ঠেলাঠেলির ঘর, এই খোদা রক্ষা করার কারণে করের টাকায় মনে হচ্ছে আমরা জলাবদ্ধতাকে নিশ্চিত করার একটা প্রক্রিয়ার মধ্যে চলেছি। রান অফ ওয়াটার 60% ধরেও ড্রেনেজ সিস্টেম ডিজাইন করা হতো এবং সেটা যদি সাকসেসফুল থাকতো তাও কিন্তু আমরা অতিরিক্ত জলজটে পড়তাম, কারণ আমাদের রান অফ ওয়াটার বেড়ে গেছে। এটি যেমন সত্য, ঠিক একই সঙ্গে আমাদের সংকটকে মোকাবেলার জন্য আমরা পুরো বিষয়টাকে চোখের আড়ালে পাঠিয়ে দিয়েছি। আপনারা দেখেন, ক্রস সেকশন করলে এই নগরীর টোটাল জল নিষ্কাশন ব্যবস্থা আজকে এই অবস্থা, পুরোটাই আবর্জনায় পরিপূর্ণ। একটা উদাহরণ হিসেবে যদি এক্ষুনি আপনাদেরকে বলি, পান্থপথে চলুন, পান্থপথটা পুরোটা বক্স কালভার্ট করা হয়েছে, একটি খাল ছিল, সেই বক্স কালভার্টের উপরে সড়ক হবে, নিচে ড্রেনেজ হবে, এরকম আশা দিয়ে এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এটাকে যখন বক্স কালভার্ট করা হয়, আজকে এই পুরো বক্স কালভার্ট জুড়ে শুধুই কঠিন বর্জ্য, ফলে পানিটা যাবে কি করে? এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের জানা দরকার, পানির সঙ্গে প্রতি বছর মিশে যাচ্ছে 600 মিলিয়ন লিটার যে পয়ঃবর্জ্য আমাদের উৎপাদন হয়, তার একটা বিরাট অংশ, অর্থাৎ তার 480 মিলিয়ন লিটারই সরাসরি নদী এবং খালে থেকে পড়ে। এবং এটা জেনে শুনে বুঝে এই কাজটা সিটি কর্পোরেশন ওয়াসা করছে, এবং ওয়াসার এই কার্যক্রমে গত 50 বছরে 17 থেকে মাত্র 20% নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে পয় নিষ্কাশন ব্যবস্থা। এটা সর্বমহলে জানা সত্ত্বেও এর কোনো উত্তরণের চেষ্টা আদ্যবধি করা হয়নি। যদি কঠিন বর্জ্যের কথাই বলি, এই নগরী জুড়ে সিটি কর্পোরেশন আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়নে অভিনবত্ব, জনগণের অংশগ্রহণ এবং পূর্ণ কার্যক্রমের জন্য সরকারের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনার অভাবে 40% বর্জ্য আহরণই করা হয় না। সেগুলো সরাসরি এই খাল, জলাশয় এবং ড্রেনেজ ব্যবস্থা যায়। আপনারা যদি তাকিয়ে দেখেন, একটা পরিষ্কার খাল কীভাবে ধীরে 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 সম্পূর্ণ ভরাট হয়ে যায়। আর একই সঙ্গে প্রতিগন্ধময় পানি যেহেতু থাকে এই খালগুলিতে, আশেপাশের লোকজনও এই ভরাটে কখনো বাধা দেয় না, বরং খুশি হয় যেটা ভরাট হয়ে যাক, আমি গন্ধ থেকে বাঁচি, আমি দুর্গন্ধময় নালা থেকে বাঁচি, কারণ ওখানে পয়ও ইতিমধ্যে ঢুকিয়ে রেখেছে ওয়াসা। এই প্রক্রিয়াটা যদি আমরা না বুঝি, তাহলে কেন খাল সুরক্ষিত থাকে না তার কারণ আমরা বুঝতে পারবো না। তার মানে তরল এবং কঠিন বর্জ্যের সরাসরি অংশগ্রহণের কারণে আমরা খালগুলিকে সুরক্ষিত রাখতে পারছি না। এবার আসা যাক কাঠামোগত পরিকল্পনার কথা। 1995 থেকে 2015 সালে যে পরিকল্পনা ছিল, সেখানে কাঠামোগতভাবে সুস্পষ্ট কতগুলো ওয়াটার রিটেনশন এরিয়া ডিফাইন করা ছিল, কিন্তু সেগুলি রক্ষা করবে কে, কিভাবে রক্ষা হবে, সেই বিষয়টি সুনির্ধারিত ছিল না। জেলা প্রশাসন করবে, কারণ মালিক জেলা প্রশাসন, নাকি ওয়াসা করবে, কারণ এই জলব্যবস্থা ওয়াসা, নাকি রাজুক করবে, কারণ এই পরিকল্পনা রাজুকের, নাকি সিটি কর্পোরেশন করবে, কারণ এর পুরো বন্দোবস্ত সিটি কর্পোরেশনের। এই যে ঠেলাঠেলির ঘর, এই খোদা রক্ষা করার কারণে সুস্পষ্টভাবে এই যে গোল গোল করে চিহ্নিত, ডান দিকে দেখেন, এই যে গোল গোল করে চিহ্নিত এই যে রিটেনশন এরিয়াগুলো ছিল, এগুলো পরিকল্পিতভাবে সুরক্ষিত থাকার কথা, এগুলো আপনি খুঁজে পাবেন না। এবং কিভাবে সেগুলো গিয়েছে যদি আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, এর মধ্যে পরিষ্কার বলে রাখি যে 262 কোটি টাকা আমরা এই শুধু 21 থেকে 24 সালেই এই খাতে ব্যয় করেছি, কিন্তু জলাবদ্ধতা বারবার ফিরে এসেছে। তার মানে ফল বদলায় না, কারণ আমরা পদ্ধতিকে প্রশ্ন করতে শিখিনি, এবং এর ফলে করের টাকায় মনে হচ্ছে আমরা জলাবদ্ধতাকে নিশ্চিত করার একটা প্রক্রিয়ার মধ্যে চলেছি। তার কারণ জলাধার দখল, ভরাট, আইনের ব্যত্যয় এবং সমন্বিত পরিকল্পনার অভাব। এই কথাগুলো আমরা বারবার বলি, এর মধ্যে অবশ্যই মনে রাখতে হবে এই যে আমরা একটা একটা করে অংশ ধরার চেষ্টা করছি, অর্থাৎ পরিকল্পনার শুরুতেই রান অফ ওয়াটারের পরিমাণ আগের থেকে বেড়ে গেছে, সেটাকে কগনিজেন্সে নেওয়া হচ্ছে না। ওয়াসা, সিটি কর্পোরেশন পরিকল্পিতভাবে আমাদের নগরের এই অংশগুলো ভরাট করছে, কারণ সে বর্জ্য ব্যবস্থাপনা করতে পারছে না, এবং জনগণও এর সাথে অংশগ্রহণ করছে, কারণ ওই প্রতিগন্ধময় নালা কারোই আর পছন্দনীয় না। আপনি যদি খালি পুরো ব্যবস্থাপনাটা দেখেন, এইরকম একটা ব্যবস্থাপনা হয়ে আছে। সড়ককে উঁচু করা হচ্ছে, বক্স কালভার্ট করা হচ্ছে, পাম্প স্টেশন বানানো হচ্ছে, নালা প্রশস্তকরণ কাজও করা হচ্ছে,
এবং পাড়ায় পাড়ায় অলিতে গলিতে সারা বছরব্যাপী কার্যক্রম চলে। একটি সুস্পষ্ট বিষয় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে আজকে বলে রাখতে চাই, আমরা এই পাড়ায় পাড়ায় অঞ্চল ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক নেতা অথবা রাজনৈতিক কর্মীকে তোষণ এবং পোষণের জন্য এই ধরনের প্রকল্পের মাধ্যমে যে একটি কর্মধারা বিরাজমান তা রদ করার জন্য আবেদন করছে। কারণ মনে রাখা দরকার, জনদুর্ভোগ এবং জনভোগান্তির মধ্যে দিয়ে কোনো উন্নয়ন টেকসই উন্নয়নের নামে উন্নয়ন হতেই পারে না। এবং এই কাজগুলো বারংবার করা হয়, এর মধ্যে দিয়ে তারা কোনো না কোনোভাবে তাদের পোষণ হয়, কিন্তু মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে, কারণ আমরা পরিকল্পিত সমন্বিত কার্যক্রম করছি না। কর্তৃপক্ষের চিরচেনা ব্যাখ্যা কি? অতিবৃষ্টি, অপ্রতুল ড্রেনেজ, জলবায়ুর পরিবর্তন, এই কথাগুলি একেবারে মিথ্যা নয়, কিন্তু অসম্পূর্ণ। সমস্যার মূল ওটি না। একই খাল তার দুরকম ভবিষ্যৎ হতে পারে। দুটো চিত্র যদি দেখেন, আপনি যখন বাইরের চিত্র দেখবেন তখন এই খাল আপনি নিশ্চিতভাবে কেউ দখল করলে আপনি বাধা দেবেন না, কারণ এটি আপনার খাল হতেই পারে না। কিন্তু এটিকে একটুখানি চেষ্টা করলেই ওইরকম একটা খাল তৈরি করা যায়। এবং এই প্রক্রিয়ায় বর্তমানের যে পদ্ধতি, ড্রেন, পাম্প, মাঝে মাঝে খাল খনন, মাঝে মাঝে সড়ক উঁচুকরণ, এবং সড়ক উঁচু করার সাথে সাথে অর্থাৎ সড়ককে সমুদ্রপৃষ্ঠ থেকে 10 মিটার উপরে রাখতে হবে, এই ধারণা কোত্থেকে পেয়েছে জানি না। কচ্ছপের মতো শহর ঢাকা, মাঝখানটা উঁচু, দুই পাশ নিচু। আপনি যখন ওই একই 10-এর সড়ক সব জায়গায় করেন তখন পল্টুন তৈরি হয়। তখন ওই পটুয়াখালী ঝালকাঠিতে যে অত্যাচার আমরা 60-এর দশকে করেছি, অনেকগুলো ঘেরের মতো জায়গা তৈরি করে ফেলা হয় এবং ওই জায়গার পানি আর কোনোভাবেই সরতে পারে না। ফলে এই যে সমন্বিত ব্যবস্থায় এই রহমতের জলকে প্রয়োজনীয় সিঞ্চিতকরণের পরের অংশটুকু ধীরে ধীরে নদীতে মিলিয়ে যাওয়া নিশ্চিত করা, সেই কাজটা যতক্ষণ না করা হবে ততক্ষণ জলাবদ্ধ থেকে বাঁচার কোনো সুযোগই নাই। আমরা কি তাকে ঢাকাকে আবার জলসমৃদ্ধি একটি শহরে বানাতে পারি? উত্তর কি আছে? আসলে প্রকৃতি হতে পারে অবকাঠামোর সবচেয়ে বড় অংশীদার। আমরা যদি এই প্রকৃতি নির্ভর বায়োসয়েল, সবুজ করিডোর, পানি ধারণের পুকুর আর রেইন গার্ডেনকে আবার ফেরত আনি এবং সেই ফেরত আনার পরিকল্পিত যে ড্যাম বা পরিকল্পনা, সেগুলি বাস্তবায়নে কঠোর এবং রাজনৈতিক দৃঢ় প্রতিজ্ঞ হই, অবশ্যই আমরা ফিরে যেতে পারি।